এর মধ্যে প্রফেসর ইউনূস ছিলেন। এবং প্রফেসর ইউনূসকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে। পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে। পৃথিবীর সব দেশে তার মেধা, দক্ষতা এটা কাজে লাগছে। পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। আম এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী ৫০-১০০ বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না। কারণ আমরা ডেফিনিটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম কারাগারে। এই লোকটা একটা চূড়ান্ত রকমের একটা মাফিয়া, দখলবাজ। আমি জানি, খোঁজ নেন ঢাকার আশেপাশে কি পরিমাণ জমি জমা দখল করছেন। আরো কাহিনী কি জানেন? খুব দুঃখজনক। এটা নিয়ে আসলে মানে কথা বলতে চাচ্ছিলাম না। এই লোককে আবার শেল্টার দিছে আমাদের বিএনপি ভাইরা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত ১৫-১৬ বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিলেন। এবং প্রফেসর ইউনূসকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে। পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে। পৃথিবীর সব দেশে তার মেধা, দক্ষতা এটা কাজে লাগছে। পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী ৫০-১০০ বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না। কারণ আমরা ডেফিনিটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আর। নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশম্যাটিক লিডার ছিল। তো এই জায়গাটায় এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, উনার সেই উদ্যমটা আছে কিনা। কিন্তু এটাকেও উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র ৮ মাস। আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর ৫ বছর, ৫ বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেকদিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ? এটাই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এটাই ইম্পোর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে। এবং এটা খুবই ইম্পোর্টেন্ট। স্যার যতদিনই থাকেন, স্যার সামনের ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে। আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় উনার শাসনকালটাকে এবং যত তাড়াতাড়ি উনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে। খুব দুঃখজনক। দেখেন, সে হচ্ছে নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই বহু আওয়ামী লীগের এমপি তাদের বাড়ি ঘর তছনছ হয়েছে, আর এর বাড়িতে একটা টোকাও পড়েনি। কেন জানেন? যেই পরিবর্তন হলো সাথে সাথেই কোটি কোটি টাকা বিলাইছে। কারা নিছে? কারা নিছে খোঁজ নিয়ে দেখেন। বিএনপির কেন্দ্রীয় ওইসব এলাকার সঙ্গে সংযুক্ত যে সমস্ত বিএনপির নেতা, লোকাল নেতা কোটি কোটি টাকা নিয়ে রক্ষা করছে মোর্শেদ আলমকে। বাড়ি রক্ষা করছে, প্রতিষ্ঠান রক্ষা করছে, এমনকি RTV
সেটা পর্যন্ত তারা রক্ষা করছে এবং কি করছে, ওটার মধ্যে আবার ঢুকেও পড়ছে, মালিকানায় ঢুকে পড়ছে। এটা কি উচিত? এই আরটিভির জন্ম কার হাতে? এই আরটিভির জন্ম মোসাদ্দেক আলী ফালু। এখন তার সাথে বিএনপির কি বিরোধ আছে না আছে আমি জানি না, কিন্তু এটা হলো রোজা মোসাদ্দেক আলী ফালু, উনি তার মেয়ের নামে এই চ্যানেলটা করছেন। আচ্ছা, এটা যদি ভুল হয়ে থাকে লাইসেন্সটা বাতিল করে দেন। কিন্তু এই মোসাদ্দেক আলী ফালু, যার কাছ থেকে জোর করে 111-এর সময় কেড়ে নেওয়া হলো, ডিজিএফআই, তৎকালীন ডিজিএফআই প্রেশার দিয়ে ওনাকে বললো যে হয় এটা দাও, নয় কারাগারে দাও, নতুবা এনটিও বাতিল করে দেবো। প্রেশার দিয়ে নিল, তখন বাধ্য হলো ফালু ভাই। সেই টেলিভিশন স্বাভাবিকভাবে পট পরিবর্তনের পর সেই সব হারানো সম্পত্তি যার যার ফিরে পেল, কিন্তু ফালু ভাই ফিরে পেল না। বরং উনি নিতে চাইল, এটা নেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো বিএনপির কোনো নেতা, আমি নাম বললাম না, সব জানি কাহিনী। এবং তারপরে করলো কি, মালিকানার মধ্যেও ঢুকে গেল। এটা কোন নৈতিকতা? একটা স্বৈরাচারের দোসর মাফিয়া, যার সাজা হওয়ার দরকার, যার এখন আয়না ঘরে থাকার কথা, যার এখন রিমান্ডে থাকার কথা, দেখেন না পুতু করে কোনো রকম ধরলো, ধরে ওই এতে নিল, জামিন দিল না, কারাগারের মধ্যে ঢুকাই দিল। কয়েকদিন পরে জামিন নিয়ে বেড়ে পড়বে। এটা হলো, এই যদি প্রভাবশালীদের বিরুদ্ধে যদি এই অ্যাকশন হয়, আপনি সাধারণ আওয়ামী লীগারদেরকে পিটায় মেরে ফেলবেন আর প্রভাবশালীদেরকে রক্ষা করবেন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে? না, এটা তো হয় না ভাই, এটা হয় না, এটা মানতে পারি না, এটা মানলাম না, সরি, প্রতিবাদ করলাম। কত বড় মাফিয়া সেই এটা আগে বের করেন, কি পরিমাণ জমি জমা দখল করছে। আর এই আরটিভি সব নিম্নমানের লোক দিয়ে চালাইতেছে, কোনো বেতন ভাতা কোনো ঠিক নাই। সেখানেও এখন বিএনপির সমর্থিত লোকজন ঢুকে পড়ছে, কিচ্ছু না, জাস্ট রক্ষা করার জন্য। কই, যখন হাসিনা ছিল তখন বিএনপির কেউ চাকরি করতে পারছে? এখন করতেছে, রক্ষা করতেছে। এই রক্ষা করার জন্য কারা কারা কোথায় দৌড়াইছে দেশের বাইরে সব জানি। এই মোর্শেদ আলমের নিকৃষ্ট লোকগুলি এখনো পরিচালনার দায়িত্বে আছে, টকশো করে। আবার ভাই, আমি সরি টু সে, আমি খুবই আপসেট। এটা নিয়ে আমি এপিসোডটা না করাই মনে ভালো ছিল। এটা আজকে করাতে অনেকেই আমার পরে ক্ষিপ্ত হবে, কিন্তু আপনি ওই একই এতে আপনি একজনের দিবেন, ওই যার টাকা পয়সা নেই, খুব বেশি রাজনীতিক, তাকে আপনি একেবারে শুলে চড়াবেন, আর যেগুলি টাকা পয়সা আছে তাদের কাছ থেকে খেয়ে আপনি তাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। এটা মানি না, এটা মানলাম না, সরি, মাফ করে দেন ভাই। তবে এগুলি হলো খারাপ সিমটম। যে রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করি, একটা রেগুলার গভর্নমেন্ট হওয়া উচিত, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে তার ঠিক করতে হবে, তার নীতি নৈতিকতা, তার পলিসি। আপনি আমার জন্য এক আইন করবেন, আর যারা টাকা আলা লোক, ক্ষমতাধর লোক, তার জন্য আর এক আইন করবেন, ঠিক না। এটা এখনই দরকার ছিল একটা একদম, এই পরিবর্তন যেটা হলো, এটার আলোকে একদম শক্ত হয়ে যাওয়া, পুরো রাজনীতির খোল নলচে পাল্টে দেয়া। কই হলো না তো, পাল্টালো। মোর্শেদ আলমের কাছ থেকে কারা কারা টাকা খাইছে এটা বের করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, টাকা খাইছে, কে খাইছে, কারা খাইছে, কত টাকা নিয়ে তাকে রক্ষা করছে। তার বাড়ি আগুন দিয়ে জ্বালাই দেওয়া হোক, আমি এটা চাই না। কিন্তু যখন তার বাড়িতে টোকা পড়ে না, কাদের কারণে, কি স্বার্থে, এবং সেগুলি যখন জানতে পারি কষ্ট হয়। আমি কারোর নাম মেনশন করলাম না, কিছু করলাম না, আমি কিন্তু বলে গেলাম। কিন্তু দয়া করে আমি এই বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি, মোর্শেদ আলমকে রক্ষা করার চেষ্টা কেন, আমি এটা জানতে চাই। এটা যদি ভুল হয়ে থাকে মাপ চাইব, যে না, বিএনপি এর মধ্যে নাই, ভালো, বিএনপি একটা শুদ্ধ দল। কিন্তু এটা যদি করা হয়ে থাকে, এটা অন্যায়। একটা অন্যায় করবেন আর 10টা অন্যায় এসে হাজির হবে, সেটাকেও আপনাকে রক্ষা করতে হবে। সেটা করবেন, তাহলে আর দরকার কি পরিবর্তন, যেমনি ছিল তেমনি তো ভালো ছিল। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।